বাংলায় প্রথম দফার ভোট সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় দফার ভোট প্রচার চলছে জোর কদমে। আজ আমরা পৌঁছে গেছিলাম এমন একজন প্রার্থীর কাছে যিনি কখনোই ট্রোলিং বা কটূক্তির শিকার হয়ে দমে যাননি। তিনি সর্বদাই কথা বলে গেছেন সাধারণ মানুষদের জন্য। আজকে আমরা পৌঁছে গেছিলাম উত্তর দমদমের প্রার্থী দীপশিতা ধরের কাছে। শুনে নেব ভোট প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে তিনি ঠিক কতটা আত্মবিশ্বাসী। এই বছরের পরিসংখ্যান কি মনে হচ্ছে, কি হতে পারে বা আপনারা কি বলছেন? আমরা তো ইলেকশনের হাওয়া যা বলছি এবং সকালবেলা থেকে আমরা খবরের কাগজে টিভি চ্যানেলে যা হাওয়া দেখছি, তাতে ইলেকশন কমিশন যে হাওয়া তুলেছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কোথাও ভায়োলেন্স হবে না, আমরা সকাল থেকে কোনো জায়গায় ভায়োলেন্সের খবর পাচ্ছি। দমকলে আমাদের এজেন্টদের ওপর, সাধারণ ভোটারদের ওপর আক্রমণের খবর পাচ্ছি। দেখলাম বিজেপির প্রার্থী, তাকে একদম প্রায় সবার সামনেই লোকজন মারছে, পিটছে, বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দিয়েছে। ইলেকশন কমিশন আদেও কী করছেন আমি প্রথম দিন থেকে বলেছি, যতবার মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন ইলেকশন কমিশন বলছেন যে এই হবে সেই হবে। ইলেকশন কমিশনের যা প্রতিশ্রুতি সেখানে একটা মমতা ব্যানার্জির প্রতিশ্রুতির মতোই হলো, তার প্রতিশ্রুতির মতোই খানিকটা মিথ্যে প্রমাণিত হচ্ছে। কারণ যদি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার ভায়োলেন্স ফ্রি ইলেকশন হতো, তাহলে সকাল থেকে যে ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো তো ঘটতো। আর এছাড়া এই বছর আমরা দেখছি বিভিন্ন ধরনের জোট হচ্ছে, কিন্তু তার সাথে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজের একটা বড় ভূমিকা রয়েছে কংগ্রেস সিপিএম পার্টিতে। এছাড়া অনেক নবীন প্রবীণ মিলিয়ে এই দলটি, কিন্তু তারপরেও জোটগুলো হচ্ছে, তার কারণ কি? কেন এত কিছুর পরেও জোটের প্রয়োজন হচ্ছে? আমাদের মনে হয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের একসাথে থাকা উচিত। আমরা সেভাবেই কথা বলেছি, যে মানুষ আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন তারা এসেছে। আমরা আশা করবো আমাদের যেটা দুটো বেসিক প্রিন্সিপাল, ডেমোক্রেসি, সেকুলারিজম, এই দুটো বিষয়ে যারা একমত হবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তারা একজোট হবে। কারণ আমরা মনে করি এই দুটো দলই ডেমোক্রেসি এবং সেকুলারিজম তার পক্ষে পৌঁছে। কিন্তু তাছাড়া যেহেতু সিপিএম পার্টি প্রথম থেকেই, মানে 34 বছর শাসনের আগে পর্যন্ত কমিউনিস্ট পার্টি সাধারণ মানুষকে নিয়ে ভেবেছে, সমাজের নিচ থেকে সমাজের ওপর অবধি সকলকে নিয়ে ভাবার পরেও কেন 2011-তে সরকারকে চলে যেতে হয়? কোথায় ভুল ছিল? 34 বছরের শেষের 15টা বছর তো আমাদের তরফ থেকে বেশ কিছু গণ্ডগোল হয়েছে, সেটা আমরা অস্বীকার করলে সেটা মিথ্যে কথা বলা হয়। এবং সেই কারণেই মানুষের একটা আমাদের প্রতি বিশ্বাসহীনতা তৈরি হয়েছে, যে বিশ্বাসহীনতা থেকে কিছু মানুষ সরে গেছে এবং তার জন্য আমরা সাজা পেয়েছি আমাদের অপরাধের জন্য। আমাদের বহু মানুষ ঘর ছাড়া হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে, বহু মানুষের জীবন বদলে গেছে। ফলে যে মানুষ আমাদের কথা শুনছেন, আমরা তাদেরকে এটাও বলবো যে 15 বছরে তৃণমূলেরও যে অপশাসন, তারও আপনারা তারও টেক ইট ইনটু অ্যাকাউন্ট। এবং তার আপনাদের যদি মনে হয় যে এটাও যথেষ্ট অপরাধ, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া অপরাধ, তিলোত্তমার মতো ঘটনা হওয়া অপরাধ, আমার রাজ্যে দাঙ্গা হওয়া অপরাধ, তাহলে যেই সাজা যেভাবে সাজা আমাদের দিয়েছে সেরকম সাজা তৃণমূলকেও দিন, গণতান্ত্রিক উপায় মন্ত্রী করতে। আচ্ছা, আপনারা এখন বিরোধী দল বলতে কোনটাকে মোর প্রায়োরিটি দিচ্ছেন, মানে শাসক দল নাকি বিজেপি? আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মেজর লড়াই। আমরা তৃণমূলকে হারাতে চাই, তৃণমূলকে সরাতে চাই। এবং আমরা মনে করি কেন্দ্রের যে এই মুহূর্তে যে দল রয়েছে, যে বিজেপি রয়েছে, সেই বিজেপিও আসলে ওই যে বললাম সেকুলারিজম এবং ডেমোক্রেসি, এই দুটোতে তৃণমূলের যা স্টান্স তার থেকে খুব আলাদা নয়। পশ্চিমবঙ্গে আগের বার পঞ্চায়েত নির্বাচনে 84% আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। ত্রিপুরাতে সেই একই বছরে 93% আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ফলে এরা কেউই ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। এরা দুজনেই ধর্ম নিয়ে রাজনীতি করে না। কেউ মন্দির বানাচ্ছে, কেউ মসজিদ বানাচ্ছে, কেউ ইফতারে যাচ্ছে, কেউ অন্য কোনো জায়গায় যাচ্ছে এবং গিয়ে আসলে ধর্মের নামে ভোট চাইছে, যেটা বাংলার কালচারে, বাংলার সংস্কৃতিতে, বাংলার রাজনৈতিক পরিসরে বড় বিমান। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এক্ষুনি যে ধর্মের কথাটা বললেন আপনি, আমরা দেখছি বিজেপি মানে হিন্দুত্ববাদ, বা আমরা দেখছি যে শাসক দল যেটা আছে সেটা মুসলিমদের প্রতি বেশি বায়াস। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা সবসময় দেখে এসেছি যে মার্কসিস্ট যে জিনিসটা, সেটা সবসময় ধর্মকে সাইডে রেখে সাধারণ মানুষদের জন্য কথা বলে এসেছে। তারপরেও এখনও অবধি সেই শূন্য। এই যে এই অবস্থাটাকে পরিবর্তন করার জন্য কি ভাবছেন? তোমাদের মনে থাকবে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, আমরা যখন অ্যালায়েন্স করছিলাম, দুজনেই সেকেন্ড পজিশনে ছিলেন। এবং পরে হুমায়ুন কবিরের স্বীকারোক্তি থেকে আমরা জানতে পেরেছি ইলেকশনের আগে কেন ওখানে দাঙ্গা করতে হয়েছিল। ওদের ভয় ছিল দাঙ্গা না করলে ধর্ম নিয়ে রাজনীতিকে
মেন ন্যারেটিভ না করে তুলতে পারলে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না, সেই সময়ে যারা সংযুক্ত মোর্চা ছিলেন, অধীর চৌধুরী এবং কমরেড মোহাম্মদ সেলিম, এই দুজনের জিতে যাওয়ার চান্স ছিল। লোকসভায় যদি দুটো সিটে আমরা জিততে পারতাম, এই যে 0-0-0 প্রতিদিন শুনতে হয়, সেটা তো একবার মিথ্যে হয়ে যেত। সিপিএমকে বা বামপন্থী সহযোগী শক্তিগুলোকে শূন্য করে রাখতে পারলে আসলে যারা ধর্ম বেছে রাজনীতি করে, তৃণমূল বিজেপির লাভ। তাই তারা নানা ধরনের ষড়যন্ত্র করেছে, কিন্তু আমার বিশ্বাস সেই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সাধারণ মানুষ যারা আছে তারা এখন পরিবর্তন বা প্রত্যাবর্তন যদি জিজ্ঞেস করা হয়, তারা পরিবর্তন হিসেবে বিজেপিকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। তারা ভাবছে যে বিজেপি আসলে হয়তো কিছুটা শুধরাবে। সেই বিষয়ে আপনি কি বলবেন? তো এই 2024-এর আগে পঞ্চায়েত নির্বাচন দেখো, সেখানে কিন্তু কোনো বিজেপি বাইনারি ছিল না। বেশ কিছু জায়গায়, বেশিরভাগ জায়গাতে আমরা সেকেন্ড পজিশনে উঠে এসেছিলাম, চলে এসেছিলাম। ফলে এমন নয় যে মানুষ একেবারেই তৃণমূল বিজেপির মধ্যে দেখতে চাইছে, কিন্তু কি হয়, টিভি খুললেই, খবরের কাগজ খুললেই এমন একটা বাইনারির দাপাদাপি, মোদি বনাম মমতা, মোদি বনাম মমতা, প্রতিদিন যে মোদি বনাম মমতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, 1,500 3,000, তার একটা দড়ি টানাটানি। কিন্তু 1,500 3,000-এর জন্য তো আমাদের লড়াই নয়। একটা পরিবারের মেধাবী শিক্ষিত ছাত্রছাত্রী, তার একটা ন্যূনতম স্থায়ী চাকরি হবে না? আমরা বলছি 22,000 টাকা ন্যূনতম বেতন হবে। মানুষ ঠিক করুন, তারা 1,500 3,000-এর লড়াই লড়বেন না 22,000 টাকা প্রতি মাসে পাওয়ার অধিকার পাবে। আর একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে আমরা প্রায় দেখেছি যে 34 বছর রাজত্ব করার পর, যখন 2011 সালে মমতা ব্যানার্জি এলেন, তারপর থেকে 2021-এর পর আপনাদের মতো অনেক নবীন মুখ আমরা দেখতে পেয়েছি, কিন্তু তারপরেও খুব একটা যে ফলাফলে পরিবর্তন এসছে সেটা কিন্তু নয়। তাহলে এখন কি সত্যি ওই নবীন প্রবীণের পার্থক্যটা সত্যি কোনো কাজে লাগছে না? আমি এগ্রি করি না। ধরো কত লোকসভা নির্বাচন তো বাইনারি নির্বাচন হয়েছিল। আমরা বামপন্থীরা জিতলে সরকার করবো, এ কথা কেউ বিশ্বাস করবেন না, বিশেষ করে কোনো জায়গায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, যেখানে আমি নির্বাচন করেছিলাম, আগের বারের তুলনায় প্রায় 86,000 ভোট আমরা বেশি পেয়েছিলাম। 86,000, দ্যাটস নট আ জোক। 86,000 মানুষ এইটা খানিকটা জেনেও, যারা হয়তো সরকার গঠন করবে না, কিন্তু এরা যদি লোকসভার মধ্যে যেতে পারে, এটা খানিকটা আমাদের কথা তুলে ধরতে পারবে। ফলে আমি বিশ্বাস করি এটা একটা স্লো প্রসেস। পশ্চিমবঙ্গে কখনো ওই ওভার দ্য নাইট চেঞ্জ হয়নি। যদি আমাদের ইতিহাস দেখো, রাজনৈতিক ইতিহাস, আম আদমি পার্টির মতো কোনো ফর্মেশন কখনো পশ্চিমবঙ্গে ক্লিক করেনি। পশ্চিমবঙ্গে সবসময় খানিকটা দুটো পার্টির রাজনীতি হয়েছে, দ্বিপাক্ষিক রাজনীতি হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তৃতীয় পরিসরের কথা বলছি আমরা, তা গড়ে তুলতে তো সময় লাগছে। তার জন্য আমরা অপেক্ষা করে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি 2024-এ তুমি যখন নির্বাচন রেজাল্ট দেখবে, তোমরা বুঝবে এই 21 থেকে যে চারাগুলোকে, যে বীজগুলোকে আমরা জল দিয়ে, সার দিয়ে বড় করার চেষ্টা করেছি, তাতে ফল ধরা শুরু হয়েছে। আর এছাড়া আমরা সকলেই জানি বাম রাজনীতিতে একটা সময় ক্যাডার কালচারটাকে ভীষণভাবে বলা হতো, যেটার পরিচর্যা এখনও মানুষ করে। সেই বিষয়টাকে কী করে ডিফেন্ড করতে পারবে? মানে Cadre তো একটা ধরুন ভালো বলতে, জিনিস। ক্যাডার বলতে আমি কোনটা বলছি, ধরুন কারোর বাড়ির সমস্যা, সেটাকে মেটানোর জন্য সাজেস্ট করা হতো পার্টি অফিসে চলে আসুন, এই সমস্যার সমাধান এখানে সাজেস্ট হবে। করার জন্য না, কারণ যদি আসলে যেভাবে পার্টি এলাকাগুলো তৈরি হয়েছিল, তাতে সাধারণ মানুষের সঙ্গে পার্টির তো একটা প্রতিদিনের যোগাযোগ ছিল। আমরা বলতাম জলের সঙ্গে মাছের যেরকম সম্পর্ক, মানুষের সাথে কমিউনিস্ট পার্টির সঙ্গে তেমন হয় আর কি। ফলে বাড়িতে কোথাও যদি কোনো গণ্ডগোল হয়েছে, যেখানে একটু অভিভাবকের মতো কিছু ক্ষেত্রে পার্টি নেতার কাছে তারা গেছেন, সাজেশন চেয়েছেন, মিটিয়ে দিতে বলছেন। ফলে সেটাকে আমি প্রবলেম হিসেবে দেখি না। প্রবলেম হচ্ছে যখন সেটা ইনস্টিটিউশনালাইজ হয়ে যায়, যখন এটা বলতেই হয় যে তুমি তোমার গণ্ডগোল তোমাকে পার্টি অফিসে যেতেই হবে। এই চ্যুতি বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু সেটা এক্সেপশন। তার জন্য বেশি জায়গায় মানুষ খানিকটা স্বতঃস্ফূর্তভাবে কমরেডদের বন্ধু ভেবেছে, অভিভাবক ভেবেছে, পরিবারের লোক ভেবেছে, ওদের কাছে গেছে। কিন্তু এই যে ইনস্টিটিউশনালাইজ হয়ে যাওয়া বা যেতেই হবে, বাধ্যতামূলক করে দেওয়া, এটা প্রবলেম। এটা যেখানে যেখানে হয়েছে আমাদের পার্টি করে থাকলেও সেটা ভুল, সেটা ঠিক না। আচ্ছা, এই যে আমি নবীনের কথাটা বললাম, আমাদের মধ্যে একজন আছে, যেটা হচ্ছে প্রতিকুর রহমান, যিনি তৃণমূলে জয়েন করবেন। তিনি অনেক দিন এই পার্টিটাই ছিলেন, অনেক কাজ করেছেন, কিন্তু এখন বিরোধী পার্টিতে গিয়ে উনি শুধুমাত্র যে এই পার্টিটাকে নিয়ে বলছেন সেটা না, উনি মোহাম্মদ সেলিমকে নিয়েও বলছেন, যার অনুগত্যে আপনারা কাজ করেন। তো সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? আমরা কারোর আনুগত্যে কাজ করি না। কমর মোহাম্মদ সেলিম আমাদের পার্টির সেক্রেটারি, উনি একটা কনফারেন্স থেকে নির্বাচিত হয়েছে। ওনার জায়গায় যখন অন্য কেউ ছিলেন, সূর্যকান্ত মিশ্র ছিলেন, তখন উনি আমাদের পার্টি সেক্রেটারি হিসেবেই কাজ করেছেন। এবং আমরা কেউ অনুগত নই। তৃণমূল পার্টিতে হয় দাদার অনুগামী, দিদির অনুগামী,
অমুকের অনুগামী, আমাদের পার্টিতে হয় না। কেউ যদি নিজেকে অনুগত বা অনুগামী মনে করে তাহলে সে কমিউনিস্ট নয়। কারণ কমিউনিস্ট পার্টির প্রাথমিক শর্ত হল প্রশ্ন করতে ভয় না পাওয়া, এবং ওর যা মনে হয়েছে ও বলেছে। এখন ওর সম্পর্কে আমাদের খুব কিছু বলার নেই। ও তৃণমূলের নেতা, তৃণমূলের সদস্য, সে কি বলবো আর কি না বলবো। ও যদি পার্টির মধ্যে থাকতো তখন একটা ব্যাপার ছিল, এখন তো সে বিষয়ে কিছু বিশেষ ব্যাপার নেই। এতদিন যে তৃণমূল রাজত্ব করছে, প্রায় অনেকটা দিনই, এবার আপনার বিরুদ্ধে যে তৃণমূলে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে এখন কিভাবে খুঁটি সাজাচ্ছেন? ঘুটি সাজাচ্ছি না, আমরা তো ওনার ডেভেলপমেন্ট খুঁজে বার করার চেষ্টা করছি। জমে যাওয়া রাস্তার জল, ভেঙে যাওয়া রাস্তা, লোকের বাড়িতে ঢুকে যাওয়া নর্দমার জল, নোংরা জল, মশার মুহুর্মুহু আক্রমণ, এগুলো দেখার পর আলাদা করে ঘুটি সাজাবো কি? আমরা চাইবো যে মানুষই নির্বাচিত হন না কেন, তিনি তো বেতন পান, মানুষের ট্যাক্সের টাকায় বেতন পান, সমস্ত মানুষ পৌর ট্যাক্স দেন, ফলে তারা তো কিছু পরিষেবা এক্সপেক্ট করে। আমরা চাইবো যে মানুষের নির্বাচন জিতুন না কেন তিনি সেই কাজগুলো করুন। আমাদের মনে হচ্ছে এই এলাকার যিনি মন্ত্রী, যিনি এমএলএ, সেই কাজগুলো করেন। আচ্ছা, যেমন ধরুন বামফ্রন্ট সরকার যখন ছিল সেই সময়ও শিল্প এবং কর্মসংস্থানের অভাব ছিল বা সংকট ছিল। এই বিষয়টাকে বর্তমান সময়ের সাথে কি করে তুলনা করা যাবে? যে সংকট ছিল, এই ফ্রেড ট্রেড ইকুয়ালাইজেশনের জন্য যে ধরনের সমস্যা পশ্চিমবঙ্গকে ফেস করতে হয়েছে, সেইটাকে চ্যালেঞ্জ করার জন্য, কাউন্টার করার জন্য কিন্তু 2001 সালের পর নতুন সরকার গঠিত হলো। বুদ্ধদেব ভট্টাচার্যরা শিল্পায়নের কথা বলছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যতের কথা বলছিলেন, এসিজেড এর নির্মাণের কথা বলা হচ্ছিল কোথাও কোথাও। এই যে একটা বড় শিল্প, ভারী শিল্প না আনতে পারলে তার সাথে অনুসারী শিল্প হবে না, এবং আমাদের পরিবারের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে, সে কথা বহু বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্য বলে গিয়েছিলেন, এবং আজকে আমরা সেটাকে চোখের সামনে দেখছি। ফলে যা শিল্পায়নের ঘাটতি হয়েছিল তাকে ফিক্স করার, ঠিক করার চেষ্টা করছে। সেগুলো হতে পারে নন্দীগ্রাম, হতে পারে তার আগে হলদিয়া পেট্রোকেমিক্যাল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেক্টর 5। আমরা চেয়েছিলাম এই ধারাটাকে অব্যাহত রাখতে, এই ধারাটাকে আরও বেশি বাড়াতে, সেটা হলো না, সেটা হয়নি। যার কারণে আজকে আমাদের সবাইকে, একটা গোটা প্রজন্মকে তার আর কি সেই দামটা চোকাতে হচ্ছে। এছাড়া নন্দীগ্রাম ভাইলেন্স বা সিঙ্গুর ঘটনা যেটাই হয়েছিল, সেই দায়টা যে সিপিএম পার্টির উপর পড়ছে, সেটা কি সত্যি এখনো স্বীকার করার মতো? ক্ষেত্রে আমাদের এটাই মূল্যায়ন যে সিঙ্গুরের জমি অধিগ্রহণ ক্ষেত্রে আমাদের আরও একটু কনসিডারেট হওয়া উচিত ছিল। আমাদের পার্টি কমরেডরা এআইকে যে মিউনিসিপালদের সাথে আরও বেশি কনসালটেশনের প্রয়োজন ছিল, দ্যাট ইজ ওয়ান পার্ট। কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে আমাদের তরফ থেকে তো কিছু হয়নি। নন্দীগ্রামের ক্ষেত্রে আমাদের কমরেডরা গড়চড়া হয়েছে, নন্দীগ্রামে আমাদের কমরেডরা খুন হয়েছেন, ধর্ষিত হয়েছেন, শহীদ হয়েছেন। ফলে নন্দীগ্রামের দায়ভার আমরা নিই না। আর ঠিকই 14 তারিখে ওই যে পুলিশের গুলি, পরবর্তীকালে সিবিআই এর রিপোর্ট, যাতে খানিকটা আমাদের সরকারকে ক্লিনচিট পর্যন্ত দেওয়া হয়েছিল। নন্দীগ্রামে আমাদের তরফ থেকে অ্যাট ফার্স্ট আক্রমণ হয়েছে বা জমি নেওয়ার কোনো ব্যাপার ছিল এমন ছিল না। সিঙ্গুরের ক্ষেত্রে যে সমস্যা হয়েছে সেই সমস্যা সম্পর্কে আমাদের পার্টি মূল্যায়ন হয়েছে। আর এছাড়া যুব সমাজ যে ক্রমশ অন্যদিকে চলে যাচ্ছে, অন্য দলে যাচ্ছে, সেক্ষেত্রে যুব সমাজকে আবার ফিরিয়ে আনার জন্য বা তাদেরকে উদ্দীপিত করার জন্য কি পরিকল্পনা করা হচ্ছে? যুব সমাজকে কাজ দিতে হবে, যুব সমাজকে চাকরি দিতে হবে। আমরা ছাড়া সে কথা কি বলছি, তৃণমূল ভাতার লাইনে দাঁড় করাচ্ছে, বিজেপি মিনিমাম স্থায়ী চাকরির সমস্ত বন্দোবস্ত লুটে নিচ্ছে। এসবের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা ম্যানিফেস্টোতে বলছি প্রতি পরিবারে একজন স্থায়ী চাকরি, ন্যূনতম 22,000 টাকা বেতন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা, মানসিক কাজের সাথে থাকবে। এবারের ভোটের জন্য সাধারণ মানুষদের কি মেসেজ দিতে চান? আমরা এটাই বলবো, নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে ভোট দেবেন। কারা আপনার পরিবারের ছেলে মেয়েদের দায়িত্ব নিতে পারবেন সেটা বুঝে ভোট দেবেন। ধর্মের নামে, জাতির নামে যারা ভোট চান, যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেন, যারা আপনার গণতান্ত্রিক অধিকার লুট করেন, যারা এসআইআর এর নামে আপনার ভোটদানের অধিকার কেড়ে নিয়েছে, সেই তৃণমূল বিজেপিকে একটি ভোটও দেবেন না। তৃণমূলকে হারাতে হলে আমাদের ভোট করুন, বিজেপিকে হারাতে হলে আমাদেরকে ভোট করুন। আমরাই এই দুই শক্তিকে, জনবিরোধী শক্তিকে একসাথে হারাবো। শুনে নিলেন ঠিক কতটা আত্মবিশ্বাসী তিনি। ভোটের ফলাফল কি হবে তা কারোরই জানা নেই। সমস্ত প্রশ্নের উত্তর মিলবে 4 মে। ভোটের সমস্ত রকম খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তিশা ভাদুরীর সাথে স্পন্দন কুমার পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।